এখন আমরা আলোচনা করব তড়িৎ উৎস। ঠিক আছে, আমরা তড়িৎ চালক বল নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব তড়িৎ উৎস, ইলেকট্রিক্যাল সোর্স। ঠিক আছে, তো তড়িৎ উৎস মূলত হচ্ছে দু ধরনের। আমরা মানে একদম বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটাকে বলছে ইলেকট্রিক্যাল সেল, তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল। ঠিক আছে, আর একটাকে বলা হচ্ছে ডাইনামো। তোমার নাম শুনেছো? মানে দু ধরনের, একটা ইলেকট্রিক্যাল সেল আর হচ্ছে ডাইনামো। ইলেকট্রিক্যাল সেল মানে কাদের আমরা ইলেকট্রিক্যাল সেল বলবো না, যে সমস্ত উৎসগুলোর মধ্যে কোনো মুভিং পার্টস থাকবে না, সচল যন্ত্রাংশ, মুভিং পার্টস অ্যাবসেন্ট। ঠিক আছে, যেমন ধরো ব্যাটারি, আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি আর কি, মানে যেগুলো কেমিক্যাল ব্যাটারি আর কি, বা সোলার সেল, এদের মধ্যে কোনো মুভিং পার্টস থাকে না, এই জন্য এদের ইলেকট্রিক সেল বলা হয়। ঠিক আছে, আর ডাইনামো বলতে যাদের মধ্যে মুভিং পার্টস থাকে, মুভিং পার্টস থাকে, ঠিক আছে, তারা সে ডাইনামো, মুভিং পার্টস থাকে। ঠিক আছে, তো যেমন আমরা আমাদের স্কুলে ধরো যে জেনারেটর রয়েছে, বা তোমরা জানো যে বিভিন্ন রকম অনুষ্ঠানে কাজে লাগে জেনারেটর গুলো, এদের মধ্যে একটা মুভিং পার্টস থাকে, সেখানে একটা কি বলবো, একটা কয়েলকে সেখানে ঘোরানো হয়, বা কোথাও হয়তো কয়েলকে স্থির রেখে ম্যাগনেটকে ঘোরানো হয়, সেগুলো সব হচ্ছে ডাইনামো। ঠিক আছে, তো ডাইনামোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এসিটা পাই, আর ইলেকট্রিক সেল এগুলো সব আমরা ডিসি পাই আর কি। তো যাই হোক, তো আমরা সেই ইলেকট্রিক সেল নিয়ে এখন আমরা কথা বলবো। হ্যাঁ, তো ইলেকট্রিক সেল মূলত, যে আমরা এখানে বা যে কেমিক্যাল সেলগুলোর কথা বলছি, মূলত দু ধরনের সেল হয়। একটাকে আমরা বলছি প্রাইমারি সেল, প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল। সেকেন্ডারি সেল প্রাথমিক কোষ এবং গৌণ কোষ। ঠিক আছে, এই দুই ধরনের তড়িৎ কোষ। তো আমরা একটু সংক্ষেপে আলোচনা করবো যে প্রাথমিক কোষ কারা বা গৌণ কোষ কারা, একটু করে আমরা বোঝার চেষ্টা করব। তোমরা বিভিন্ন বই থেকেও সেগুলি পেয়ে যাবে। প্রাইমারি সেল, প্রাইমারি সেল মানে আমরা যেগুলো, ধরো একটা এক্সাম্পল বলি, যেমন ধরো আমরা টর্চের যে ব্যাটারি গুলো ইউজ করি, ঠিক আছে, মানে একবার ইউজ করে ফেলে দিই আর কি, সেকেন্ড টাইম ইউজ করার কোনো ব্যবস্থা নেই, মানে সেগুলোতে রিচার্জের কোনো ব্যবস্থা নেই, সোজা কথা। ঠিক আছে, মানে রাসায়নিক শক্তি যে সমস্ত ব্যাটারিতে বা যে সমস্ত প্রাথমিক কোষে, যদি আমরা কেমিক্যাল সেলের কথা বলি, যে তার রাসায়নিক শক্তি যে তড়িৎ শক্তি রূপান্তরিত হবে, ঠিক আছে, এবং সেখানে কোনো বাহ্যিক তড়িৎ উৎস আমরা ব্যবহার করব না। ঠিক আছে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হবে কোনো বাহ্যিক তড়িৎ উৎস ছাড়াই। সোজা কথা, এখানে তাহলে কি হবে, আস্তে আস্তে তাহলে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। ঠিক আছে, ব্যাটারির যে দুটো প্রান্ত আছে তার মধ্যে কি বলবো, রাসায়নিক বিক্রিয়ার জন্য যে তড়িৎ চালক বলটা প্রয়োগ হচ্ছে, তার জন্য বিভব পার্থক্য তৈরি হবে, সেই বিভব পার্থক্য কাজে লাগিয়ে পরিবাহীতে আধানের ফ্লো ঘটবে। তাহলে আস্তে আস্তে এরকম, এটা তো আর অনন্তকাল ধরে চলবে না। কতক্ষণ চলবে না, যতক্ষণ তার মধ্যে ওই কেমিক্যাল এলিমেন্ট গুলো যতক্ষণ ধরো সতেজ আছে থাকবে। একটা সময় কি বারবার কেমিক্যাল রিয়াকশন হওয়ার ফলে কেমিক্যাল যে এলিমেন্ট গুলো সেগুলো ফুরিয়ে আসবে। ধরো যে কেমিক্যাল প্রক্রিয়া ঘটছে, ধরো সেখানে কিছু বিক্রিয়ক আর কিছু বিক্রিয়াজাত পদার্থ থাকে, তাহলে বিক্রিয়ক পদার্থগুলো কি ফুরিয়ে আসবে একটা সময়। বিক্রিয়াজাত পদার্থ থেকে তো আর কিছু করা যাবে না, রিভার্স তো আর করা যাবে না সেক্ষেত্রে।
তাহলে বিক্রিয়ক পদার্থ যতক্ষণ রয়েছে ততক্ষণ চলবে, একটা সময় যখন ফুরিয়ে আসবে তখন আর শেষ, তখন আমরা বলি ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তখন আমরা বলি ব্যাটারিটা ফুরিয়ে গেছে। ব্যাটারি ফুরিয়ে গেছে মানে তার মধ্যে যে উপাদানগুলো ছিল, যে মেটেরিয়াল গুলো ছিল, যে এলিমেন্ট গুলো ছিল, সেগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে গেছে, তারা কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ঠিক আছে, এবং যতক্ষণ পর্যন্ত ব্যবহার করে ততক্ষণ থাকে, আস্তে আস্তে ব্যাটারি ডাউন হয়, মানে কমে যায়, একটা সময় পুরোপুরি বাতিল হয়ে যায়, ফেলে দিতে হয়। এগুলো হচ্ছে সব প্রাথমিক সেল। ঠিক আছে, তাহলে যে সমস্ত, আমরা সোজা দিয়ে বলি ডেফিনেশন আকারে, যে সমস্ত তড়িৎ কোষে ধরো রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় এবং সেখানে কোনো বাহ্যিক তড়িৎ উৎস থাকে না, ঠিক আছে, সেগুলোকে আমরা প্রাথমিক সেল বলি। এই সমস্ত তড়িৎ কোষে কোনো রিচার্জের ব্যবস্থা নেই, পুনরায় তাকে চার্জ করে আবার তাকে তার কার্যক্ষমতা ফিরিয়ে আনা যাবে সেই ব্যবস্থা থাকে না, এটা হচ্ছে প্রাথমিক কোষ। সেই সমস্ত এক্সাম্পল কারণ, যেমন একটা হচ্ছে ড্রাই সেল, যেগুলো টর্চে টর্চে ব্যবহার করা হয়, তোমরা জানো, নির্জল কোষ যেগুলো বলা হয়। ঠিক আছে, ড্রাই সেল আছে। এছাড়া আমাদের ল্যাবে রয়েছে ডেনিয়েল সেল রয়েছে, হ্যাঁ, ডেনিয়েল সেল, বা আরো রয়েছে ল্যাকলেন্স সেল, স্পেলিংটা কি মনে করছি, ল্যাকলেন্স সেল, ল্যাকলেন্স কোষ আর কি, ল্যাকলেন্স ল্যাকলেন্স কোষ, ডেনিয়েল কোষ, নির্জল কোষ, এগুলো সব হচ্ছে প্রাথমিক কোষ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আরেক ধরনের কোষ রয়েছে যেটাকে আমরা বলছি গৌণ কোষ বা সেকেন্ডারি সেল। তারা কারা? সেকেন্ডারি সেল বা গৌণ কোষ। সেকেন্ডারি সেল বা গৌণ কোষ। তাহলে গৌণ কোষে এখানেও রাসায়নিক বিক্রিয়া ধরো ঘটবে, রাসায়নিক বিক্রিয়ার ফলে তড়িৎচালক বল বিয় পার্থক্য সৃষ্টি করবে, তড়িৎ প্রবাহ পাবে। কিন্তু এক্ষেত্রে কি হয় না, রিচার্জের ব্যবস্থা থাকে। ঠিক আছে, যে ধরো বিক্রিয়ক পদার্থগুলো থেকে যে বিক্রিয়া জাত পদার্থ উৎপন্ন হওয়ার সময় আধানগুলো যে ধরো নেগেটিভ থেকে পজিটিভ চার্জে যে জমা হচ্ছে, যার ফলে তো বিয় পার্থক্য তৈরি হচ্ছে। তো এখানে এই রিভার্স প্রক্রিয়ার ফলে আবার কি করা যায় না, যখন ফুরিয়ে আসছে তখন এই বিক্রিয়াজাত পদার্থকে আবার কিন্তু বিক্রিয়ক পদার্থকে ফিরিয়ে আনা যায়, মানে রিভার্স কেমিক্যাল প্রসেস আছে। কারণ সেখানে কি করা হয় না, চার্জের ব্যবস্থা থাকে। যখন ফুললি ডিসচার্জ হয়ে যাবে, ফুললি ডিসচার্জ হয়ে যাওয়ার পরে তখন কি করা হয় না, এই সমস্ত ব্যাটারিকে মানে পুনরুজ্জীবিত করা হয়, মানে রিভার্স চার্জিং করে তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। কি বললাম, বোঝা গেল? তো এটাই হচ্ছে কি বলবো, সেকেন্ডারি সেল বা গৌণ কোষ। গৌণ কোষ তাহলে কেন বলা হচ্ছে না, এখানে সেকেন্ডারি সোর্স ইউজ করা হচ্ছে। সেখানে যেমন একটাই সোর্স ইউজ ছিল, এখানে আর একটা বাহ্যিক সোর্স ইউজ করে সেই সেলটাকে আবার কর্মক্ষম করে তোলা হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যে সমস্ত ডেফিনেশন আমরা বলি যে যে সমস্ত কোষকে বাইরের তড়িৎ উৎস ব্যবহার করে তাকে বারবার কর্মক্ষম করে তোলা যায়, তাদেরকে আমরা হচ্ছে গৌণ কোষ বা সেকেন্ডারি সেল। ঠিক আছে, যেমন সেকেন্ডারি সেলের এক্সাম্পল বলা যেতে পারে আমাদের সবচেয়ে হাতে গেছে যে মোবাইল, মোবাইলে যে ব্যাটারি দেখেছো কি হয়, চার্জ কমে যায়, আবার চার্জ দিয়ে তাকে ঠিক করে নেওয়া হয়, এটা একটা সেকেন্ডারি সেল, বারবার চার্জ করে তাকে বারবার ব্যবহার করা যায়। একটা মোবাইলের ব্যাটারি কিনলে বহুদিন চলে, ল্যাপটপের ব্যাটারি সব, এগুলো সব মেনলি লিথিয়াম আয়নের ব্যাটারি দিয়ে তৈরি হয়, বারবার ব্যবহার করা যায়। বা দেখবে এই যে লঞ্চের ব্যাটারি, গাড়ির ব্যাটারি, এই যে বড় বড় যে কালো কালো বাক্সের মতো আর কি, ঠিক আছে, সেগুলো সব হচ্ছে কি বলবো, সব হচ্ছে সেকেন্ডারি সেল। শুধু মাঝে মাঝে ধরো সেই গাড়ির ব্যাটারি বা লঞ্চের ব্যাটারি দেখেছো জল দিতে হয়, ডিস্টিল ওয়াটার দিতে হয় আর কি, কারণ জলটা সেখানে যে কেমিক্যাল রিয়াকশন ঘটে ভেতরে জলটা কমে যায় আর কি, কারণ তো জল কমবে, ইলেকট্রোলাইসিসের ফলে হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হবে, তাহলে জলটা ফুরিয়ে যায়। জলটা ফুরিয়ে গেলে কি হবে না, আর তো রিয়াকশন হবে কি করে, ঠিক আছে, সেই জন্য কি হয়, মানে মাঝে মাঝে জলটা দিয়ে মানে কি বলবো সলিউশনটাকে ঠিক রাখতে হয়। তাছাড়া বাইরে থেকে তো আমরা চার্জিং করছি আর কি, বাইরে থেকে আমরা চার্জিং ব্যবস্থা রেখেছি, চার্জ ফুললি চার্জ হয়ে গেলে এবার তাকে আমরা ব্যবহার করছি। তো এটা সেকেন্ডারি সেল। তাহলে সেকেন্ডারি সেলের দুটো কাজ ঘটে, একটা হয় মানে দুটো প্রসেস, একটা হচ্ছে ডিসচার্জিং, ডিসচার্জিং, আর একটা হচ্ছে চার্জিং। ডিসচার্জিং মানে
যখন একটা পুরোপুরি একটা ফুললি চার্জ সেকেন্ডারি সেলকে যখন আমরা মানে ইউজ করছি, তখন কি হয়, তার মধ্যে একটা আধানের ক্ষরণ ঘটে। সেখান থেকে যে আধানগুলো জমা ছিল সেই আধানগুলো এবার কি হবে, কমে যাবে। কমে যাওয়া মানে ধরো আমরা যে আধানের যে বৃহৎ পার্থক্য তৈরি করেছি, হ্যাঁ, আধানগুলো জমা, তাহলে সেটা তো মানে ব্যবহার হবে, ইউজ হবে। তাহলে আস্তে আস্তে সেই ব্যাটারি থেকে আধানের ক্ষরণ হতে থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিসচার্জিং প্রসেস। তাহলে এবারে কি করে চার্জিং কি করা হবে না, এবং ডিসচার্জিং ক্ষেত্রে বলি কারেন্টটা কিভাবে ফ্লো হচ্ছে না, ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে ধরো নেগেটিভ, সরি, পজিটিভ থেকে নেগেটিভ দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে আধান ক্ষরণের ফলে। ধরো পজিটিভ টার্মিনাল থেকে আধানগুলো কমে যাচ্ছে, এইভাবে ভাবে। চার্জিং এর সময় কি হবে না, চার্জিং এর সময় কোনো একটা কি বলবো, মানে ব্যাটারির যা তড়িৎ চালক বল তার থেকে কোনো বেশি উৎসের তড়িৎ চালক বলকে যুক্ত করতে হবে। ধরো এটা মনে করো 20 ভোল্ট, মনে করো তার সাথে আমি দিয়ে দিলাম 50 ভোল্ট, এইভাবে 50 ভোল্ট উৎসের তড়িৎ চালক বল দিলাম, দিলে কি হবে, 50 ভোল্টের জন্য কারেন্টটা কিন্তু এই অভিমুখে যায়, মানে উল্টো দিকে হবে আর কি। তখন মানে এই ব্যাটারির জন্য কারেন্ট হবে নেগেটিভ মেরু থেকে পজিটিভ মেরুর দিকে, এবং ভেতরে হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ মেরু, মানে উল্টো দিকে গিয়ে আধানগুলোকে আবার জমা করতে হবে, জমা করার প্রসেস আর কি এটা। ঠিক আছে, জমা করলে আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে। তাহলে বাইরের শক্তি ইউজ করে, বাইরের শক্তি ইউজ করে, এখানে বাইরের কোনো ব্যাটারি ইউজ করে, সেকেন্ডারি সোর্স ইউজ করে এখানে কি করা হচ্ছে না, চার্জিং করা হচ্ছে, চার্জ দেওয়া হচ্ছে, কারেন্ট পাঠিয়ে, মানে সেই পজিটিভ থেকে নেগেটিভের দিকে যে কারেন্টটা তো যাচ্ছিল, এখানে কি করা হচ্ছে না, উল্টো দিক থেকে পাঠানো হচ্ছে, দিয়ে তাকে আবার চার্জিং করে আহিত করে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে। এই দুটো ঘটনা ঘটানো হয় আর কি চার্জিং এর সময়, এটা ঘটে। আর ডিসচার্জিং সময় যেমনি আমরা ন্যাচারালি ইউজ করি সেইভাবেই ঘটে। ঠিক আছে, তো মানে সেকেন্ডারি সোর্সে তাহলে কি যেন আমরা বলছিলাম, যে কি বলবো, মানে চার্জিং এর সময় এখানে আধানগুলো তাহলে বা কি বলবো, কি বলা যায় কথাটা, হ্যাঁ, যে চার্জিং এর সময় সেকেন্ডারি সেলের ক্ষেত্রে কি হয় না, সেখানে তড়িৎ শক্তিটা, যে তড়িৎ শক্তি আমরা ব্যবহার করছি, তড়িৎ শক্তিটা কি করছে না, পুনরায় আবার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়ে কি হচ্ছে, সেই কোষের মধ্যে সঞ্চিত থাকছে। ঠিক আছে, এই জন্য এদেরকে সঞ্চয় কোষও বলে, স্টোরেজ সেল, যার একটা নাম হচ্ছে স্টোরেজ সেল, সঞ্চয় কোষ। এখানে রাসায়নিক শক্তি সঞ্চিত করার ব্যবস্থা আছে। ঠিক আছে, এই জন্য যেগুলো আমরা গাড়ি টাড়িতে যে ইউজ করি আগে, সেগুলোকে সবাই আমরা মানে লেড সঞ্চয়ক বলি, লেড স্টোরেজ সেল। মূলত সেগুলো লেড লেড সোর্স আর কি। বা যেগুলো আমরা মোবাইলে ব্যবহার করছি, লিথিয়াম স্টোরেজ সেল। ঠিক আছে, সেখানে সঞ্চয় করার ব্যবস্থা রয়েছে, মানে উল্টো দিক থেকে কারেন্ট পাঠিয়ে তাকে চার্জিং করার ব্যবস্থা রয়েছে। যাই হোক, একটা এই সেকেন্ডারি সেলের আমরা এবারে আলোচনা করব সামর্থ্য। ঠিক আছে, সেকেন্ডারি সেলের সামর্থ্য নিয়ে আমরা আলোচনা করব, গৌণ কোষের সামর্থ্য বা ক্যাপাসিটি অফ সেকেন্ডারি সেল। ক্যাপাসিটি অফ সেকেন্ডারি সেল, ঠিক আছে। তো ক্যাপাসিটি মানে একটা কোষের সামর্থ্য বোঝাতে আমরা বলবো যে ধরো একটা ফুললি চার্জ, পুরোপুরি আহিত কোনো কোষকে আমরা কতক্ষণ মানে তার ব্যবহার করতে পারবো, সোজা কথা। ঠিক আছে, মানে তার সামর্থ্য কতটুকু। ঠিক আছে, সামর্থ্য বলতে আমরা বলবো যে এ কতটা পরিমাণ মানে আধান দিতে পারবে, যত পরিমাণ আধান দিতে পারবে তার সামর্থ্য তত বেশি। মানে একটা গৌণ কোষ সে বর্তনীতে কত পরিমাণ আধান পাঠাতে পারবে, এর সাথে তার এবিলিটিটাকে প্রকাশ করা হবে। কতটা পরিমাণ, তাহলে সেটাকে প্রকাশ করবো কিভাবে না, সেটাকে প্রকাশ করবো আমরা এইভাবে সাধারণত বলি সামর্থ্যটাকে। ধরো কি বলবো, সাধারণত সামর্থ্যের একক হচ্ছে এম্পিয়ার আওয়ার। এম্পিয়ার আওয়ার ইউনিটটাই হচ্ছে সামর্থ্যের একক।
ঠিক আছে। ধরো কোনো একটা গৌণ কোষের সামর্থ্য হচ্ছে 50 এম্পিয়ার আওয়ার। 50 এম্পিয়ার আওয়ার তখন আমরা বলবো যে তার মানে যে মানে 50 এম্পিয়ার কারেন্ট 1 ঘন্টা ধরে সে দিতে পারবে। এম্পিয়ার ইন্টু আওয়ার মানে কি? কারেন্ট ইন্টু টাইম মানে কি? চার্জ। তাহলে এত পরিমাণ সে চার্জ দিতে পারছে। কিংবা আমরা বলবো 1 এম্পিয়ার কারেন্ট 50 ঘন্টা ধরে সে কন্টিনিউ দিতে পারবে। তাহলে সে কত দিচ্ছে না? 50 এম্পিয়ার আওয়ার বা আওয়ারকে সেকেন্ডে প্রকাশ করবে, 3600 সেকেন্ড, এম্পিয়ার ইন্টু সেকেন্ড বলে 50 ইন্টু 3600 জুল পাবে, সরি কুলম পাবে। এত কুলম আধান সে দিতে পারছে। ঠিক আছে। কিংবা বলা যেতে পারে 2 এম্পিয়ার কারেন্ট 25 ঘন্টা ধরে দিতে পারবে। ঠিক আছে। তাহলে ব্যাটারি মানে ক্যাপাসিটিটাকে এইভাবে প্রকাশ করা হয়। আমরা তো প্রত্যেকেই মোবাইল ইউজ করি, দেখবে মোবাইলের আমরা বলি ব্যাটারি কত কত মানে ব্যাটারির ক্যাপাসিটি আমরা জানতে চাই না, বলা হয় যে 4000 mAh। সেই 4000 mAh মানে কি? 4000 mAh মানে তার মানে যদি আমি বলি যে 1 মিলি এম্পিয়ার কারেন্ট 4000 ঘন্টা ধরে চলতে থাকবে। ঠিক আছে, mAh। কিংবা ধরো mAh কে তুমি এম্পিয়ার আওয়ার করে নাও, আর সুবিধা হবে, তাহলে 4 এম্পিয়ার আওয়ার। সোজা কথা। তার মানে 1 এম্পিয়ার কারেন্ট 4 ঘন্টা ধরে চলবে। এটা হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি। তাহলে যত এটা বেশি তত সেই ব্যাটারিটা কি হয়, তত দীর্ঘক্ষণ ধরে চলে। কেন না? আধান বেশি, বেশি আধান দিতে পারবে, তত বেশি যে কাজ করতে পারবে। ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে এটাই, এম্পিয়ার আওয়ার বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, একটা মিনিট আমি শুধু একটু আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ক্যাপাসিটি বা সামর্থ্যটা বুঝলাম। এবারে আমরা আসছি এফিসিয়েন্সি, গৌণ কোষের কর্মদক্ষতা। কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি, ঠিক আছে, দক্ষতা কত? তো দু ধরনের কর্মদক্ষতা হয়। একটা হচ্ছে এম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি, মানে এম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা। এম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা। আর এটা হচ্ছে কি বলবো, ওয়াট ঘন্টা কর্মদক্ষতা। ওয়াট ঘন্টা কর্মদক্ষতা। এম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা মানে আমরা তো সেই সামর্থ্য থেকেই বুঝতে পারলাম যে এম্পিয়ার ঘন্টা মানে হচ্ছে আধান, কারেন্টের সাথে টাইম গুণ করলে আধান পাবে। তাহলে এখানে আধানের কর্মদক্ষতা, কর্মদক্ষতা মানে সবসময় কি হয়, আউটপুট বাই ইনপুট। স্বাভাবিকভাবেই আমরা চার্জিং এর সময় যত পরিমাণ আধান দেব, নিশ্চয়ই ডিসচার্জিং এর সময় তত পরিমাণ আধান আমরা পাবো। ঠিক আছে, সবসময় আউটপুট কি হবে, ইনপুটের থেকে কম হবে। একদম আইডিয়াল যদি কিছু হয় তাহলে আমার 100% ইনপুট তো 100% আউটপুট, বেশি তো হবে না, ম্যাক্সিমাম 100%। কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না, অন্য কোনো কারণে আধানের লিকেজ হবে কি অন্য কোনো ভাবে খাতে খরচ হবে, পুরোটাই আমরা যা দিয়েছি সেটাই পাই না। ঠিক আছে, তাহলে যতটা পাবো, যত বেশি পাবো আমরা, তত আমাদের এফিসিয়েন্সি ভালো। ঠিক আছে, একদম আইডিয়াল হলে 100% হবে। তাহলে এম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা মানে তাহলে আমরা বলবো যে ক্ষরণের সময় মানে ডিসচার্জিং এর সময়, ক্ষরণের সময় প্রাপ্ত আধান, প্রাপ্ত আধান ডিভাইডেড বাই এটা কি আউটপুট, এটা হচ্ছে আহিতকরণের সময় প্রদত্ত আধান, মানে চার্জিং এর সময় যে আধানটা দেওয়া হচ্ছে, প্রদত্ত আধান। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে এম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা। আধানকে বোঝালো। আর একটা কর্মদক্ষতা ওয়াট ঘন্টা, মানে ওয়াট মানে কি পাওয়ার, ঘন্টা হচ্ছে কি টাইম। তাহলে পাওয়ার সাথে টাইম গুণ করলে আমরা কি পাই, এনার্জি, মানে শক্তি কর্মদক্ষতা। তাহলে এটা হচ্ছে কি ওয়াট ঘন্টা কর্মদক্ষতা মানে সোজা কথা হচ্ছে আউটপুট এনার্জি
বাই ইনপুট এনার্জি। এক্ষেত্রে সে একই কথা বলা যাবে, যে শক্তি আমরা দেব সেই শক্তি আমরা ফেরত পাবো না, কারণ কিছু শক্তি বিনষ্ট হবে, পুরোপুরি পাওয়া যাবে। ধরো তাপ শক্তির ফলে বিনষ্ট হতে পারে, আরো অন্যরকম ব্যাপার আছে, হয়তো অন্য কোনো ব্যাপারে বিনষ্ট হতে পারে। যা আমরা দেবো হাইতকরণের সময়, ডিসচার্জ বা ক্ষরণের সময় সেটা আমরা পাবো না। তাহলে একইভাবে এটারও ডেফিনেশন সেই একই। তাহলে ক্ষরণের সময় প্রাপ্ত শক্তি, এটাকে আমরা আউটপুট এনার্জি বলছি, ক্ষরণের সময় প্রাপ্ত শক্তি ডিভাইড বাই আহিতকরণের সময় প্রদত্ত শক্তি। আহিতকরণের সময় প্রদত্ত শক্তি, ঠিক আছে। তাহলে শক্তির সাথে আবার তড়িৎচালক বলের একটা সম্পর্ক রয়েছে, তাই না? তো তড়িৎচালক বলের সাথে আধান গুণ করলে তো শক্তি, একক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে যেতে হলে যে কার্য করতে হয় বা যে শক্তি লাগে, এটা তড়িৎচালক বল। তাহলে এখানে শক্তি কি হবে? তড়িৎচালক বল আমি আর লিখছি না, তড়িৎচালক বল গুণিতক আধান। তার মানে ক্ষরণের সময় ব্যাটারির গড় তড়িৎচালক বল গুণিতক প্রাপ্ত আধান, আহিতকরণের সময় ব্যাটারির গড় তড়িৎচালক বল গুণিতক প্রদত্ত আধান। তাহলে প্রাপ্ত আধান বাই প্রদত্ত আধান মানে কি? এম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি, এম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা। তাহলে এটাকে লেখা যাবে এইভাবে যে ক্ষরণের সময় গড় তড়িৎচালক বল, গড় তড়িৎচালক বল ডিভাইডেড বাই আহিতকরণের সময় গড় তড়িৎচালক বল গুণিতক এম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি বা এম্পিয়ার ঘন্টা কর্মদক্ষতা বলা যাবে, ঠিক আছে। মোটামুটি গৌণ কোষ সম্পর্কে মোটামুটি আমরা জানলাম আর কি। আরো বিভিন্ন ধরনের রয়েছে গৌণ কোষের মেকানিজম, বা এটা আমরা এতটা ডিটেলস আলোচনা করলাম না এখানে, কি করে হচ্ছে সেখানে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া, সেটা কেমিস্ট্রিতে হয়তো আরো অনেকটা বেশি করবে তোমরা। হ্যাঁ, আমরা ফিজিক্স একটু বেসিক জায়গাগুলো আলোচনা করে বেরিয়ে যাচ্ছি। এরপরে যেটা আমরা করব, এরপরে আমরা পড়ব ওহমের সূত্র। এটা আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি। ওহমের সূত্র, ঠিক আছে। তো এখানে আমরা বেশি করবো না, আমরা তো যেহেতু এটা নিয়ে আগে পড়ে এসেছি সরাসরি চলে যাচ্ছি। ওহমের সূত্রটা হচ্ছে যে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে অবশ্যই, ঠিক আছে। এবং আর একটা কথা বলা দরকার, অন্যান্য ভৌত অবস্থা সেগুলোকে কনস্ট্যান্ট রাখতে হবে। ধরো যে কন্ডিশনে ছিল, যেমন ধরো যদি সেখানে কোনো আলো বা তাপ বা চাপ সব যেমন ছিল তেমনই রাখতে হবে, প্লাস পরিবাহীর আকার সব একই রাখতে হবে, বা যে পরিবাহী ছিল সেই পরিবাহীটাকে রাখতে হবে, পরিবাহীর আকার তার উপাদান সব নির্দিষ্ট থাকবে। তাহলে একটা নির্দিষ্ট পরিবাহীতে পরিবাহীর ক্ষেত্রে এবং নির্দিষ্ট ভৌত অবস্থা রেখে, ঠিক আছে, যদি আমরা তার মধ্যে কারেন্টটাকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে কারেন্টটা তার বিভব প্রভেদের সমানুপাতিক, মানে বিভব প্রভেদ যত বাড়বে কারেন্ট তত বাড়বে। এটা আমরা পড়েছি। যে ধরো আমরা একটা পরিবাহী নিচ্ছি, এগুলো তোমরা জেনে গেছো, এটা যে পরিবাহীর রোধের চিহ্ন, পরিবাহীর দু প্রান্তের ধরো বিভব পার্থক্য, এটা হচ্ছে এটা ভিএ, এই প্রান্তের হচ্ছে ভিবি, ঠিক আছে। তাহলে এর মধ্যে কারেন্ট যদি আই হয় তাহলে ওহমের সূত্র অনুযায়ী আই ভিজিএস হবে ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে। এই ভিএ মাইনাস ভিবি যদি এটাকে আমরা লিখতে পারি এইভাবে, ভি মাইনাস ভিবি ইকুয়ালস টু ভি, তাহলে আই ভেরিজেস ভি, ঠিক আছে, ওহমের সূত্র, ঠিক আছে। যে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক। তাহলে আই সাথে ভি সমানুপাতিক সম্পর্ক মানে কি? যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি,
ধরো এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই, ঠিক আছে। যেহেতু ভিটা হচ্ছে এখানে কি ইন্ডিপেন্ডেন্ট, মানে ভি বাড়লে আই বাড়বে, এই জন্য এটাকে আমরা এক্স অক্ষ বরাবর সূচিত করেছি, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস এটা। তার উপর ডিপেন্ডেন্ট এক্সিস হচ্ছে এটা ওয়াই অক্ষ বরাবর, যেটা আই ডিপেন্ড করছে ভির উপর। তাহলে বিভব প্রভেদ যত বাড়বে এর মধ্যে কারেন্ট তত বাড়বে। যদি আমরা এখানে কারেন্ট মাপার জন্য একটা অ্যামিটার লাগিয়ে দিলাম, এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, দিয়ে এখানে একটা ভোল্টমিটার লাগালাম, তাহলে দেখবো যে বিভব, ব্যাটারিটা যদি বারবার চেঞ্জ করি, পরিবর্তনশীল যদি হয়, তাহলে 2 ভোল্টের জন্য কত কারেন্ট পাচ্ছি, 4 ভোল্টের জন্য কত পাচ্ছি, আমরা সেটা নোট করলাম। নোট করে আমরা কি করবো, পরপর যদি পয়েন্ট করি এরকম দেখা যাবে যে একটা গ্রাফ প্লট করি, তাহলে এখানে কিন্তু একটা মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যাবে, ঠিক আছে। মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যাবে। আর 10 মিনিট টাইম আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা ওহমের সূত্র থেকে এটাই পাচ্ছি যে, এবং ওহমের সূত্রে এটাই হচ্ছে ব্যাপার যে কারেন্ট ভোল্টেজ গ্রাফটা হবে স্ট্রেট লাইন, সরল রৈখিক সমানুপাতিক যেহেতু সম্পর্ক, আমরা রিডিং নিয়ে পরপর যদি গ্রাফে প্লট করি এটাই পাবো। এবং এখানে একটা কথা বলি, আই ভেরিজাস ভি আমরা যেখানে লিখে দিয়েছিলাম, তাহলে আই ইকুয়ালস টু, ঠিক আছে, কে ইন্টু ভি লিখতে পারি, কে একটা কনস্ট্যান্ট সমানুপাতিক ধ্রুবক। তাহলে এবার আমরা দেখব যে কে এটাকে ডিফাইন করার আগে যে পরিবাহীতে বিভব প্রভেদ দিলেই কারেন্ট পাবে কথাটা ঠিক, তা সত্ত্বেও কি হয় না, পরিবাহীতে কিন্তু কারেন্ট বাধাপ্রাপ্ত হয়। পরিবাহীর এমন একটা প্রপার্টি রয়েছে যার জন্য কিন্তু কারেন্টটা কমে যাচ্ছে। তাহলে সেই প্রপার্টিকে ডিফাইন করবো কিভাবে, তাহলে পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা বাধাপ্রাপ্ত হয়, তাকে আমরা পরিবাহীর কি বলছি, রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে সেইটাকে এই ইকুয়েশন ডিফাইন করতে হলে কি করতে হবে, তখন আর গুণ আকারে না লিখে ভাগ আকারে লিখতে হবে। তাহলে সেই যদি রোধ বা সেই যে রেজিস্ট্যান্স তাকে যদি আর দ্বারা সূচিত করা হয়, তাহলে আমরা বাই আর কেন করবো না, আর এর মান যত বাড়বে, মানে বাধা দেওয়ার ক্ষমতা যত বাড়বে কারেন্ট তত কমবে, সেটাকে আমাদের ঠিক রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইটাই আরটাকে বলেছি পরিবাহী রোধ। বা এখান থেকে যদি আমরা দেখি আই ভেরিজাস ভি, বা আই ইকুয়ালস টু ভি বাই আর, বা আর ইকুয়ালস টু ভি বাই আই, বা যদি এইভাবে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু, যদি পরিবর্তনশীল ক্ষেত্রে হয়, এখানে তো অবশ্য পরিবর্তনশীল হবে না, এখানে স্ট্রেট লাইন সবসময় পাওয়া যাবে, ঠিক আছে। কারণ ওহমের সূত্র বলছি মানে কি বলবো, যে এই ক্ষেত্রে মানে ধাতব পরিবাহী আমরা নিয়েছি, আর ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন রয়েছে, ধাতব পরিবাহী হচ্ছে ওহমীয় পরিবাহী, যেখানে আইভি গ্রাফটা হবে স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আর ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ডেল্টা আই, ঠিক আছে। মানে রোধটা ধরো নির্দিষ্ট আমরা করে নিচ্ছি, ডেল্টা ভি বাই ডেল্টা আই, সেখানে আমরা দেখবো আর কি আর ইকুয়ালস টু ভি বাই আই। তো যে কোনো ক্ষেত্রে তুমি যদি এইখানে একটা নাও যে এই বরাবর আই কত, এই বরাবর ভি কত, তাহলে সেক্ষেত্রে আর এর মানটা পেয়ে যাবে। বা তুমি এখানে যদি নাও, যদি ওহমের সূত্রের জন্য আমি বলছি, বা এইভাবে নিলেও এখানে কি হবে, এই বরাবর হচ্ছে ডেল্টা আই, এটা ডেল্টা ভি, তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা আই, ঠিক আছে। তার মানে এই গ্রাফে আরটা হচ্ছে 1 বাই স্লোপ বা 1 বাই নতি, আইভি গ্রাফের নতির অনন্য হচ্ছে আর, গ্রাফ থেকে পেয়ে যাবো। প্র্যাকটিক্যালি আমাদের করতেও হবে আর কি, যে লেখচিত্র থেকে রোধ নির্ণয় করা, প্র্যাকটিক্যাল রয়েছে, হবে কবে হবে আমরা জানিও না, যদি ল্যাব খোলে তাহলে আমাদের এই প্র্যাকটিক্যালটা খাতে খাতে করতেও হবে ওহমের সূত্রের উপর। যাই হোক, তাহলে ওহমের সূত্রে আমরা এই গ্রাফটা পাবো, এরকম স্ট্রেট লাইন গ্রাফ পাবো। এখানে আমরা বেশি ডিটেলসে বলছি না, এগুলো আমরা সবই পড়েছি ক্লাস 10-এ, যে আর এর ইউনিট কি সেগুলো বলেই তুমি রোধ, রোধের একক হচ্ছে ওহম, ঠিক আছে, ওহমের সিম্বলটা হচ্ছে এইরকম, ঠিক আছে, এটাও আমরা জানি। এরপরে যেটা আমরা বলছি, আরেকটা কথা বলি যে তাহলে ধাতব পরিবাহী হচ্ছে এগুলো হচ্ছে ওহমিক কন্ডাক্টর, ঠিক আছে। এছাড়াও নন ওহমিক কন্ডাক্টর রয়েছে, যেমন ধরো কোনো সেমিকন্ডাক্টর ডায়োডের ক্ষেত্রে, ঠিক আছে, সেমিকন্ডাক্টর ডায়োডের ক্ষেত্রে সেক্ষেত্রে এরকম স্ট্রেট লাইন পাওয়া যায় না, এরকম হয়। তো সেক্ষেত্রে রোধ নির্ণয় করবে কি হবে, সেখানে কিন্তু বিভিন্ন বিন্দুতে রোধ কিন্তু আলাদা হবে, পরিবর্তনশীল রোধ, ঠিক আছে, সেক্ষেত্রে আলাদা হতে পারে। সেক্ষেত্রে কিভাবে করবে না, ধরো পার্টিকুলার বিন্দুতে একটা স্লোপ নির্ণয় করলে, সেটা হচ্ছে এই বিন্দুতে সেটা রোধ বোঝাবে,
ঠিক আছে। তো যাই হোক, সেখানে আর ইকুয়ালস টু ডেল্টা ভি বাই ডেল্টা আই, যেমন এটা এরকম গ্রাফ মূলত পাওয়া যায় অর্ধ পরিবাহীর ক্ষেত্রে পাওয়া যায়। অর্ধ পরিবাহী এগুলো সব নন ওহমিক, ঠিক আছে, মানে যেখানে আইভি ক্যারেক্টারিস্টিক এরকম স্ট্রেট লাইন হবে না, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমরা এটা পাই। ঠিক আছে। আচ্ছা, আর আমাদের কি বলতে হবে, আজকে কতটা সময় হবে সেটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এবারে আমরা আর 5 মিনিট সময় আছে। আচ্ছা, আমরা একটু বলে নিই, বাকিটা আমি পরের ক্লাসে আলোচনা করব। এবারে আমরা দেখি যে পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটাও নিচু ক্লাসে পড়া। পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। তো প্রথমত আমরা বলি, ধরো পরিবাহী রোধ নির্ভর করার জন্য নিচু ক্লাসে আমরা পড়েছি, সেগুলো আর এখানে ডিটেলসে বলবো না, উল্লেখ করে যাই যে পরিবাহীর দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে কি হবে, দৈর্ঘ্য বেশি মানে বাধা বেশি। তোমরা জলের ফ্লোয়ের সাথে ভাববে, একটা পাইপ নিলে একটা ট্যাঙ্ক থেকে পাইপ সাহায্যে লাগালে জলটা পড়বে, তাহলে পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে তাতে কি হয়, জলটা পড়তে বেশি সময় লাগবে, মানে বাধা বেশি। রোদের ক্ষেত্রে ঠিক তাই হবে, জলের সাথে এখানে তড়িৎ প্রবাহ হবে, তাহলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। যখন দৈর্ঘ্যটা দেখছো তখন তাহলে পরিবাহীর অন্যান্য অবস্থাটাকে কি করতে, কনস্ট্যান্ট রাখতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং তার উপাদান, মানে নির্দিষ্ট উপাদানের পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে আর ভেরিজেস এল যখন এ হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, এ ধ্রুবক। দ্বিতীয়ত, যে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে পরিবাহীর আমরা যেটা করছি যে 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 অবস্থায় আমরা নিয়েছিলাম, যে ভৌত অবস্থা সেটাকে আমরা একই রাখলাম, পরিবাহীর দৈর্ঘ্যটাকে একই রাখলাম এবং তার উপাদানটাকে একই রাখলাম, তাহলে তখন কি বলা যাবে না, আর ভেরিজেস 1/a প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। কেন, সোজা কথা, পাইপ যত মোটা হবে কি হবে, তত জল দ্রুত বেরোবে, তত ট্যাঙ্ক তত দ্রুত খালি হবে, মানে বাধা কম। ঠিক আছে, যত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হবে মানে সরু হবে, তত বাধা বেশি, তত ধীরে ধীরে জল পড়বে। এগুলো নিচে পড়েছো, এগুলো আসলে বেশি বলতে চাইছি না, শুধু ঠিকঠাক করে উল্লেখ করে যাচ্ছি। তার মানে স্থির উষ্ণতায়, অবশ্যই বলা দরকার, ওমের সূত্র বলছি দিয়ে এবার করছি, মানে স্থির উষ্ণতায় বা অন্যান্য সমস্ত ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে আমরা দেখবো যে পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল যত বাড়বে পরিবাহী রোধ তত কমবে। ঠিক আছে, আর 1.5 মিনিট বাকি আছে। তাহলে যখন 1/a দেখছি, অন্যান্য ভৌত উষ্ণতা তো স্থির, সব সর্বত্র স্থির, এছাড়া উপাদানটাকে স্থির রাখতে হবে এবং দৈর্ঘ্যটাকে স্থির রাখতে হবে, যখন এলটা হচ্ছে ধ্রুবক। 3 নম্বর, আর কি হবে না, একই দৈর্ঘ্য এবং একই প্রস্থচ্ছেদের বিভিন্ন উপাদানের পরিবাহী নির্দিষ্ট উষ্ণতায় পরিবাহী দেখা যাবে বিভিন্ন রোধ হচ্ছে। যেমন একই দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের তামার যে রোধ হবে একটা নির্দিষ্ট উষ্ণতায়, লোহার রোধ তার থেকে আলাদা হবে। তাহলে এই 3টি বিষয়ের উপর নির্ভর করছে, একটা হচ্ছে পরিবাহী দৈর্ঘ্য, পরিবাহী প্রস্থচ্ছেদ, আর কিছু উপাদান। ঠিক আছে, তাহলে এই 3টি বিষয় যদি আমরা একত্রে মেলানোর চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা পাবো ভেদের সূত্র ইউজ করে আর ভেরিজেস কি হবে, L/a, যখন L এবং a উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে এখান থেকে কনস্ট্যান্টটা তুলে দিয়ে আমরা সমানুপাতিক ধ্রুবকটা আনবো রো L/a, এই আর ইকুয়ালস টু রো L/a। ঠিক আছে, রোটাকে আমরা বলছি পরিবাহীর রোধাঙ্ক। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আলোচনা করার চেষ্টা করব।